কপাল খারাপ হলে যা হয় আর কি, ভেবেছিলাম ভিডিওটা আজকে বারান্দায় বসে করব, কিন্তু বৃষ্টি বাবাজি এসে পড়েছে, আবার চলে যেতে হবে আমাদের স্টুডিওতে। তো ওখানে গিয়ে ভিডিওটা করি। তবে আজকে ইচ্ছা ছিল স্পেশালভাবে বারান্দায় বসে যদি ভিডিওটা করা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার এপিসোড ASK-SAM-02। আশা করছি আপনি বেশ ভালো রয়েছেন। খুবই ইচ্ছে ছিল আজকের ভিডিওটি বারান্দায় বসে করবো, আপনারা একটু অন্যরকম উপভোগ করতে পারতেন। হালকা হালকা বৃষ্টি থাকতো, কিছু পাখির ডাক টাক শোনা যেত, অবশ্যই ভিডিওটা আরও বেশি প্রাণবন্ত হতে পারতো। কিন্তু বৃষ্টি বাবাজি এমনভাবে এসেছে, আমাকে তাড়িয়ে নিয়ে এসেছে আবার স্টুডিওতে। আজকের ভিডিওতে অবশ্যই কমেন্টস করে জানান মাঝে মাঝে এরকম ভিডিও চান কিনা, একটু বারান্দায় গিয়ে করলাম, কারণ এই জায়গাটা তো আপনারা অভ্যস্ত হয়ে গেছেন, রেগুলার দেখছেন। সো একটু যদি চেঞ্জ নিয়ে আসা যায় অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওয়েল, চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, গত সপ্তাহের মতো এবারেও পোস্ট করার পরে আপনারা সেখানে অনেক মানুষ কমেন্টস করেছেন। তো এতগুলো কমেন্টস থেকে আমি মোটামুটি যে কমেন্টসগুলোতে বেশি লাইক এসেছিল সেগুলো নেওয়ার ট্রাই করেছি, এবং যেগুলো মোটামুটি একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে ওগুলোই নেওয়ার ট্রাই করেছি। আর যেগুলো আসলে দিতে পারছি না, একটা ভিডিওতে তো আসলে অনেক অ্যান্সার দেওয়া যায় না, ওই কমেন্টসগুলো আপনারা নিশ্চয়ই নেক্সট উইকে করবেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ওকে, প্রথমেই রয়েছেন মাহমুদ ইউসুফ। উনি লিখেছেন, স্যাম ভাই, স্যামসাং গ্যালাক্সি M31s কি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং হলে পরে কত টাকা হতে পারে দয়া করে জানান। এই প্রশ্নটা শুধুমাত্র এই ভাই না, আরও অনেকেই করেছেন আমি দেখলাম। তো স্যামসাং গ্যালাক্সি M31s এই ফোনটা কিন্তু মোটামুটি বেশ ভালো কিছু নিয়ে এসেছে এবং আমাদের মোটামুটি একটা আগ্রহ রয়েছে। তো আমার যেটা মনে হয় এটা অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে, কিন্তু এটা কোনো অফিসিয়াল নিউজ না, এটা জাস্ট আমি আমার বিগত দিনগুলো যেভাবে দেখে এসেছি সেই থেকে ধারণা থেকে বললাম যে এটা আসার পসিবিলিটি রয়েছে। দামের বিষয়ে যেটা হতে পারে, M31 যেরকম দামে তার থেকে হয়তোবা একটু বেশি হতে পারে, তবে খুব আহামরি বেশি হবে না। সম্পূর্ণটাই আমার ব্যক্তিগত মতামত। লিখেছেন মিনহাজুল ইসলাম, স্যাম ভাই গতবার প্রশ্ন করেছিলাম কিন্তু নিলেন না, মনে অনেক কষ্ট পেয়েছি। আমার প্রশ্ন হলো, সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে কোন বিষয়কে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে? আপনার কমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ, লাস্ট উইকে আমি মিস করেছিলাম, আমি দুঃখিত। আশা করছি আপনাদের অনেকেরই এর অ্যান্সারটা কাজে লাগবে। প্রথমেই বলছি, এই বিষয়ে একটি ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে তৈরি করা রয়েছে, চাইলে অবশ্যই আপনি দেখে নিতে পারেন। এরপর যদি একটু সহজ করে বলতে হয় তাহলে বলবো, আপনি প্রথমেই নজরদারি করবেন আপনি ফোনটা কার কাছ থেকে কিনছেন। সেটা কোনো শপ কোনো দোকান, নাকি সেটা কোনো ব্যক্তি মালিকানার কাছ থেকে কিনছেন। যদি আপনি কোনো দোকান থেকে নেন তাহলে কিন্তু এইটার সিকিউরিটিটা বেশি রয়েছে, আপনি ওই দোকানদারকে পরবর্তী সময় ধরতে পারবেন, বা কোনো একটা সার্ভিস বা সাপোর্ট আপনার দরকার হলে সেখানে যেতে পারবেন। এবার যদি আমরা আসি এখানে, যিনি কিনা একজন পার্সন যাকে আপনি চিনেনই না, বিক্রয় দোকান থেকে কিনেছেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই তার সম্বন্ধে আরও ভালো করে জানা ট্রাই করুন। একই সাথে তার কাছ থেকে এমন কোনো সিকিউরিটি পেপার নেওয়া ট্রাই করুন যাতে করে আপনি ওনাকে পরবর্তী সময় ট্রেস করতে পারেন। কারণ হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোনের সবচেয়ে বড় সমস্যাটা তৈরি হতে পারে পুলিশি ঝামেলা, ফোনটা চুরি হয়েও আপনার কাছে আসতে পারে। সো এই বিষয়ের দিকে সবার আগে গুরুত্ব দেওয়া উচিত। এরপরে আমরা আসি, ফোনটা দেখে আমি কীভাবে বুঝবো এর কন্ডিশন মোটামুটি ভালো রয়েছে। প্রথমে আপনি হাতে নিয়ে দেখবেন যে ফোনটা কেমন কী কন্ডিশনে রয়েছে, দেখলে তো একটু একটু বোঝাই যায়। এরপর আপনি খেয়াল করুন তার ক্যামেরাতে বালু ঢুকে আছে কিনা। এরবারে আপনি খেয়াল করুন ফোনটার আশেপাশে সাইড বর্ডারগুলোতে কোনো জায়গায় আঠার মতো কিছু দেখা যাচ্ছে কিনা, অথবা এখনকার ফোনগুলো যেহেতু স্ক্রু সিস্টেম হয় না, সাধারণত কোনো একটা জিনিস দিয়ে এভাবে চাপ দিয়ে খুলতে হয়। সো যদি একবার খোলা হয়ে থাকে তাহলে আপনি কোনো না কোনো সাইন তো অবশ্যই পেয়ে যাবেন যে এটা খোলা হয়েছিল। আমি অবশ্যই আপনাদেরকে বলবো, কোনো ফোন যদি এমন দেখতে পান যে সেটা এরকমভাবে খোলা হয়েছিল, তো ওই ফোনটা সেকেন্ড হ্যান্ড আসলে না কেনাই ভালো হবে, কারণ ওই ফোনটাতে কোনো না কোনো ইস্যু রয়েছে বিধায় ওর পার্সন হয়তো বা সেল করতে চাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে ডিসপ্লে। ফোনের ডিসপ্লেটার দিকে ভালো করে খেয়াল করুন সেটা চেঞ্জ করা হয়েছে কিনা, এবং আপনি সাইড এরিয়া যদি খেয়াল করেন ডিসপ্লের তাহলেই বুঝতে পারবেন এটা চেঞ্জ করা কিনা। একই সাথে তার কালার, শার্পনেস সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। তো যদি এই ধরনের কোনো বিষয় চেঞ্জ থাকে তাহলে আমি বলবো এই ধরনের ফোন না কেনাটাই ভালো হবে। আরও ভালো হবে আপনি যদি টোটাল ভিডিওটা দেখে নেন, আমাদের চ্যানেলে অবশ্যই আপনি পেয়ে যাবেন। বিডি লাইট গেমার, ভাইয়া আমি একটি ড্রোন কিনবো, আমার বাজেট 75K, এর মধ্যে কোনটা ভালো হবে? সাম ভাই বলেন। ভাইয়া আমি জানি না অ্যাকচুয়ালি আপনি কোন পারপাস ব্যবহার করবেন, হয়তোবা আপনি ভ্লগিং বা মোটামুটি ইউটিউবিংয়ের জন্য হয়তোবা নিতে চাচ্ছেন। তো আমার যেটা মনে হয় আপনি ম্যাভিক মিনিট যে কম্বো প্যাকেজটা রয়েছে এটা নিয়ে নিতে পারেন। এটা কিন্তু আর একটু কমেই আপনি পেয়ে যাবেন, এবং আমার মনে হয় এরকম বাজেটের ভিতরে বেশ ভালো একটা প্যাকেজ হতে পারে, আমি হলে ওইটা নিয়ে নিতাম আর কি। এরপরে রাজলক্ষ্মী, আপনার আব্বু আম্মু কেমন আছে? দোয়া করি তারা ভালো থাকুক, আর আপনিও। আর আমাদের এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাই আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে এই ভিডিওগুলো আপনারা বিরক্ত না হয়েও তারপরও দেখেন।
শুধুমাত্র আসলে আপনারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, আমাদের চ্যানেলকে ভালোবাসেন, একই সাথে আপনারা প্রকৃত টেক লাভার না হলে আমাদের এই ধরনের ভিডিওগুলো আপনারা এত লং টাইম বসে বসে উপভোগ করতেন না বা দেখতে চাইতেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ফ্যামিলির সবাই অনেক বেশি ভালো থাকুন। আকরাম আহমেদ, অন্য কোনো টেক ইউটিউবারের সাথে ভিডিও করার কোনো পরিকল্পনা আছে কি? অবশ্যই রয়েছে ভাই। আপনারা অলরেডি হয়তো বা জানেন যে ইন্ডিয়া এবং বাংলাদেশে আমরা উভয় বাংলা মিলে কিন্তু একটা ভিডিও তৈরি করেছিলাম, যেটা অভ্রদার চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল। তো সেরকম প্ল্যানিং আরও রয়েছে। আরও বড় বড় যে টেক ইউটিউবাররা আছেন তাদের সাথে অলরেডিও বিভিন্ন সময় কথা হচ্ছে। সময়ের অভাব, আমাদের আসলে সময়ের বড্ড অভাব। সময় পেলে অবশ্যই আমরা সেরকম ভিডিও তৈরি করব। সোশ্যাল কেয়ার, ভাইয়া প্লিজ আমাকে সাহায্য করেন। আমার মোবাইলের স্টোরেজ কমানোর জন্য কি কোনো ছোটোখাটো উপায় আছে বলেন ভাই প্লিজ। আর ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। আমি জানি এই বিষয় নিয়ে একটি ভিডিও বানিয়েছেন, কিন্তু ভাই ওটা বানানো আমার পক্ষে সম্ভব হবে না। ভাই আপনি প্লিজ এমন কোনো সেটিংসের কথা জানান যেটাতে আমি উপকৃত হব। ওকে ভাইয়া, বিষয়টা হচ্ছে আপনার প্রথম প্রশ্নটা আমি বুঝি নাই যে আপনার ফোনের স্টোরেজ কীভাবে কমাবেন। অ্যাকচুয়ালি স্টোরেজ কমাতে চাচ্ছেন নাকি বাড়াতে চাচ্ছেন? তবে আমার যা মনে হয় হয়তোবা আপনার ফোনের স্টোরেজের জায়গা কম রয়েছে, যার ফলে আপনি হয়তোবা আরও বেশি বেশি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারছেন না বা স্লো হয়ে আছে। তো আপনারা সবাই জানেন যেগুলো কিনা একটু লো কনফিগারেশনের ফোন হয়ে থাকে, যদিও আপনার ফোন এখানে মেনশন করেননি কোন ফোনটা, তারপর আমি বলছি ফোনের যদি আপনার বেশি জায়গাটা দখল হয়ে থাকে অর্থাৎ স্টোরেজের, তাহলে কিন্তু ফোন অবশ্যই স্লো করবে, সেটা যত ভালো ফোনই হয়ে থাকুক না কেন। আর যেগুলো একটু লোয়ার কনফিগারেশন বা এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের, এগুলোতে কিন্তু আরও বড় সমস্যা দেখা দেয়। সো আপনারা ট্রাই করবেন যে আপনাদের ফোনের স্টোরেজটা যাতে বেশি বেশি ফাঁকা থাকে। চাইলে আপনি একটা ভালো মানের মেমোরি কার্ডও ব্যবহার করতে পারেন। এরপরে রয়েছে আপনার ফোনটা অতিরিক্ত গরম হয়ে যায়। গরম হওয়ার পিছনে দুইটা কারণ থাকতে পারে। এক হচ্ছে এর প্রসেসর, দ্বিতীয় নাম্বার হচ্ছে এর ব্যাটারি। তো আমি জানি না আপনার ব্যাটারির কী কন্ডিশন। যদি ব্যাটারি ভালো থাকে তাহলে তো কোনো সমস্যা নাই। আর যদি প্রসেসর থেকে হয় তাহলে বলবো আপনি অবশ্যই ট্রাই করুন আপনার ফোনের ক্যাশ ডাটা ক্লিন করার জন্য। এটা কিন্তু কিছুদিন পরপর ক্লিন করা ভালো, সো ওইটা ট্রাই করবেন। আর মাঝে মাঝে চাইলে আপনি এটাকে ফ্যাক্টরি রিসেটও করতে পারেন। এ ব্যাপারেও আমাদের চ্যানেলে ডেডিকেটেড ভিডিও তৈরি করা রয়েছে, চাইলে ওটা দেখে নিতে পারেন। এরপরে রয়েছে মোহাম্মদ তারেক ভাই, উনি লিখেছেন বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার ফ্রি অ্যান্ড পেড। ওকে, মানে বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার। এখন আমি যদি বলি অ্যান্ড্রয়েডের কথা, সেই ক্ষেত্রে আমি বলবো আপনি কাইনমাস্টার প্রো অবশ্যই ব্যবহার করতে পারেন। আমার কাছে এটাই একদম ফুল ফিচার্স একটি অ্যাপ্লিকেশন বলে মনে হয়েছে অ্যান্ড্রয়েডের জন্য। যদি কিনা আপনি পিসির জন্য যান বা কম্পিউটার জন্য যান এবং আপনি ফ্রি ভার্সনে কিছু ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে আপনি ডাভিন্সি রিজলভ ব্যবহার করতে পারেন, অনেক ভালো, যেটা কালার গ্রেডিংয়ের জন্য খুবই ভালো। এবং আপনি যদি ফিল্মোরা ব্যবহার করতে চান, যদিও এটার জন্য একটা পেইড ভার্সন ব্যবহার করতে হবে, সো আপনি ফিল্মোরাও ব্যবহার করতে পারেন। এটা বিগিনারদের জন্য খুবই ভালো এবং খুব ভালো মানের কাজও কিন্তু করা সম্ভব হয়। সহজ প্লাস মোটামুটি ভালো কাজও করা যায়, যেমন আজকের এই ভিডিওটি ফিল্মোরা দিয়ে এডিট করা। রূপেশ মহাজন ভাই, আপনার টেক নিউজ প্লাস রিভিউ করার প্রথম ইন্সপিরেশন কার থেকে পেয়েছিলেন? লাভ ইউ স্যাম ভাই, অলওয়েজ পাশে ছিলাম, পাশে থাকবো। থ্যাংক ইউ ভাইয়া। তো আসলে টেক নিউজের যে বিষয়টা, এইটা মূলত আমি আসলে ইন্ডিয়ান ইউটিউবারদের দেখেই আসলে ইন্সপায়ার্ড হই এবং পরবর্তীতে অভ্রদাও আমাকে এ ব্যাপারে আসলে অনেকটা ইন্সপায়ারেশন জুগিয়েছেন। আর যদি মোবাইল ফোনের রিভিউর ব্যাপারে আসি, সেটা হচ্ছে এমনিতেই ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আমার অনেক বেশি আকর্ষণ ছিল প্রথম থেকেই। তো তারপরে দেখলাম যে মোবাইল ফোনের রিভিউগুলোর প্রতি আপনাদেরও অনেক আকর্ষণ রয়েছে, এই ব্যাপারটার দিকে আমিও তখন একটু নজর দিলাম এবং রিভিউ করতে করতে দেখলাম যে হ্যাঁ, এই ভিডিওগুলো মোটামুটি ভালোই ভিউ হচ্ছে এবং যেহেতু মোবাইল ফোনের প্রতি অনেক বেশি আকর্ষণ, সো এটা নিয়েই কাজ করা শুরু করে দিলাম, এই আর কি। তবে হ্যাঁ, এই যে টেক নিউজের কথা বলেন, এটা আমার জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে আর কোনো মানে টেক চ্যানেল নেই যেটা থেকে এরকম রেগুলার টেক নিউজ আসে। তো প্রথম দিকটাতে ভেবেছিলাম এটা মানুষ কীভাবে অ্যাকসেপ্ট করবে। অনেক গালিগালাজও শুনেছি, অনেক মানুষ আছেন যারা ভাবে যে এটা কোনো রিভিউ, এসে পরবর্তী সময় যখন দেখেন এটা নিউজ তখন রাগ করে যান। কিন্তু এই মুহূর্তে আপনারা অনেক দর্শক রয়েছেন যারা রেগুলার আমাদের টেক নিউজগুলো খুবই মানে মনোযোগী হয়ে দেখছেন এবং আপনাদের কমেন্টস থেকে সেটা বোঝা যায়। আর এরা আসলে প্রকৃত টেক লাভার, যেটা আমি বুঝতে পারছি। তো আশা করছি এই জায়গাটা আমরা মোটামুটি ক্রিয়েট করতে পেরেছি, কারণ অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু 60 নাম্বার টেক নিউজ চলছে। আল সামি অন্তর ভাইয়া, শুনেছি আনঅফিসিয়াল মোবাইলের দোকানে মোবাইলের ভিতরের পার্টস খুলে রেখে মোবাইল বিক্রি করে, এটা কি সত্যি? ওকে, খুবই একটা মানে মারাত্মক প্রশ্ন করেছেন। এ ব্যাপারে অনেকেরই কনফিউশন রয়েছে, উত্তরটা আমি অবশ্যই দিচ্ছি। তবে তার আগে রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন। আপনার লাইকটা আসলে অনেক বেশি ইন্সপিরেশন তো আমাদের যোগায়, সেই সাথে এই ভিডিওটা আরও 10 জন মানুষের সামনে নিয়ে যেতে পারে। সো রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। ওয়েল, এবারে আমরা ওনার এই অ্যান্সারটা দিচ্ছি যে আনঅফিসিয়ালের দোকানে পার্টস খুলে রাখে কিনা। অ্যাকচুয়ালি আমি তো আসলে অনেক আনঅফিসিয়াল শপ নিয়েও কাজ করেছি। অনেকের সাথে অনেক ভালো সম্পর্ক রয়েছে, আবার অনেকের সাথে ততটাও ভালো সম্পর্ক নেই। কিন্তু
এই পর্যন্ত আমি কখনোই আসলে এরকমটা দেখিনি বা বুঝতে পারিনি যে তাদের সবগুলোতে এই ধরনের সমস্যা রয়েছে যে আনঅফিসিয়াল ফোনগুলোর ভিতর থেকে কোনো কিছু খুলে রাখছে। এরকমটা হয় না, তবে হ্যাঁ এইটা হয় যে আনঅফিসিয়াল ফোন অনেক সময় বাংলাদেশে প্যাকেটজাত অবস্থায় আসে না, প্যাকেট খোলা অবস্থায় আসে। আপনারা হয়তো বা জানেন যে এগুলো একটু লুকিয়ে লুকিয়ে আসে, লুকিয়ে আসা। তো ওরকম আর কি ব্যাপারটা, দেখা যায় ফোনটা কারো থাকে পকেটে, প্যাকেটটা তখন তারা খুলে লাগেজে করে নিয়ে আসে প্লেনে যখন আসে, এরকম হয় কিন্তু। তো এই ক্ষেত্রে যে জিনিসটা হয়, বাংলাদেশে এসে অনেক সময় প্যাকেজিং হয়। সর্বোচ্চ যে জিনিসটা হতে পারে, চার্জারের একটা চেঞ্জ হতে পারে। আপনি হুয়াওয়ের ফোনের ভিতরে আপনি পেয়ে যেতে পারেন তখন একটা শাওমির চার্জার, এরকমটা হতে পারে, যেটাও সবসময় হয় না। সাধারণত এগুলো তারা মেনটেন করার ট্রাই করে, তবে পার্টস খুলে রাখে এই ব্যাপারটা সঠিক নয়। কিন্তু এখানে আরেকটা বিষয় রয়েছে, আপনাকে কোনো শপ থেকে এমন কিছু ধরিয়ে দিতে পারে যেটা রিফারবিশড হতে পারে। অনেক রিফারবিশড ফোন রয়েছে যেটা দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যে এটা আসলে রিফারবিশড হয় কি, ছোট ধরুন ওই ফোনটার ফ্রন্ট ফেসিং ক্যামেরায় সমস্যা ছিল, যেটা হয়তো বা চায়নাতে বসে চেঞ্জ হয়ে এসেছে, বাট এটা কিন্তু রিফারবিশড। তো এই ধরনের ফোনগুলো হয়তো বা অনেক সময় আপনার কাছে চলে আসতে পারে। তো এটার কোনো সত্যতা নেই, কিন্তু এরকমটা হলে আমি ধরতে পারবো না, এটা ঠিক। নূর হোসেন ফাহিম ভাইয়া, বাসায় কারেন্ট চলে গেলে আইপিএস থেকে মোবাইলে চার্জ দিলে কি কোনো সমস্যা হতে পারে? তো এই ক্ষেত্রে দুইটা অপশন রয়েছে, দুইভাবে কিন্তু চার্জ করা যায়। একটা হচ্ছে আইপিএস, যেটা কিনা সরাসরি কারেন্ট তৈরি করে 220 ভোল্ট। তো এইভাবে যদি আপনি চার্জ করেন তাহলে ফোনের কোনো সমস্যা হওয়ার পসিবিলিটি নেই। তবে আরেকটা পদ্ধতিও রয়েছে, সরাসরি 12 ভোল্ট থেকে 5 ভোল্টে কনভার্ট করার কিন্তু বিভিন্ন রকমের চার্জার পাওয়া যায়, যেটা আমরা সোলার সিস্টেমেও ব্যবহার হতে দেখি। ওইটা দিয়ে চার্জ করলে একটা সার্টেন টাইমের পরে কিছুটা সমস্যা তৈরি হয়। যেমন আপনার ফোনের যে টোটাল সার্কিট বোর্ড, সেখানে আমরা অনেক ধরনের আইসি, অনেক ধরনের রেজিস্টার বা ট্রানজিস্টার ব্যবহার হতে দেখি। এগুলোর যে লেগ, ওই লেগগুলোতে এক ধরনের ফাঙ্গাস জমে যেতে পারে সরাসরি ডিসি থেকে যদি আপনি অনেক লং টাইম চার্জ করেন। ওয়াইটি মাহমুদ ভাইয়া, আপনার আগের যে ম্যাজিকগুলো ছিল তা কিভাবে শিখলেন এবং তা নিয়ে কিছু বলেন। আচ্ছা, এই প্রসঙ্গে মনে হয় আরও একটা ভাইয়াও প্রশ্ন তুলেছিলেন। তো আসলে উত্তর একই হবে, সেটা হচ্ছে ম্যাজিক বলতে আসলে ওভাবে কিছুই নেই। টোটাল ব্যাপারটা সায়েন্টিফিক, মানে আমি অন্তত বিশ্বাস করি টোটাল ব্যাপারটা সায়েন্টিফিক। যেহেতু আমি নিজেও একসময় অনেক ম্যাজিক করেছি, আমি জাস্ট শখেই করতাম, ওটা আমার প্রফেশন মোটেই ছিল না, ওটা আমি জাস্ট শখেই করেছি। বিষয়টা অনেকটা এরকম, ধরুন এই জিনিসটাকে জাস্ট আমরা যদি এভাবে ঘষতে যাই, তো এইভাবে যদি আমরা ঘষতে যাই সেই ক্ষেত্রে কী হবে, এই জিনিসটা আমার হাত দিয়ে এভাবে চলে যেতে পারে। তো এবারে যদি আমরা এভাবে করি, এটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। আমরা যদি এখন এখান থেকে টান দিই তাহলে কিন্তু আবার ঠিক আগের মতো চলে আসবে। তো বিষয়টা এই যে এরকম, এই তো আমি যে কাজটা এখানে করেছি দেখুন, অনেকের কাছে এটা ম্যাজিক মনে হতে পারে, অ্যাকচুয়ালি এটা কোনো ম্যাজিক না। আমি যে কাজটা করেছি, এইটা যখন এই হাতে দিয়েছিলাম, এটা জাস্ট আবার এই হাতে আমি নিয়েছি, এই যে এরকম করে এই হাতটা যখন এরকম করলাম, এটা আমার পিঠের এদিকটাতে আমি রেখে দিয়েছি এবং এই হাতটা দিয়ে জাস্ট একটা আপনাদেরকে একটা ভুংবাং দেখালাম। এরপরে যখন আমি কিনা আবার এই হাতে নিয়ে এসেছি, এটা ঠিক এই হাতে করে নিয়ে এসে জাস্ট এভাবে। তো মূলত বিষয়টা এরকমই, এগুলো সবেরই ব্যাখ্যা রয়েছে। প্রশ্ন ছিল আমি এগুলো আসলে কিভাবে শিখেছি। তো প্রথমে দু একটা ম্যাজিক হ্যাঁ আমি নিজেও শিখেছি বিভিন্ন মাধ্যম থেকে, সেটা ইউটিউব বলতে পারেন বা টিভি থেকে। কিন্তু এই মুহূর্তে এমনটা হয়ে গিয়েছে, যেহেতু অনেক ম্যাজিক নিয়ে টুকটাক কাজ করা হয়েছিল, সো এখন যে কোনো ম্যাজিশিয়ান কোনো একটা ম্যাজিক দেখালে সেটার ট্রিক্সটা মোটামুটি ধরে ফেলতে পারি, বা সরাসরি ওই ট্রিক্স না হলেও ওই সেম ম্যাজিক আমি অন্য ট্রিক্স অ্যাপ্লাই করেও আপনাদেরকে করে দেখাতে পারবো। রসিক্যালি মোবাইল ফোন কোম্পানিগুলো তারা তাদের সফটওয়্যার আপডেটের মাধ্যমে পূর্ববর্তী মডেলের ফোনগুলোকে স্লো করে দেয়, দয়া করে এ ব্যাপারে কিছু বলুন। লাভ ফ্রম বগুড়া। দেখবেন আপনার ফোনটা মোটামুটি বেশ ভালো চলছে, নতুন করে একটা আপডেট আসলো, হুট করে দেখলেন আগের চাইতে বরং আরও স্লো হয়ে গেল। তো এইটা কোম্পানি করে, এর পিছনে বেশ কিছুটা কারণ রয়েছে। ধরুন যখন কিনা মোবাইল ফোনের ব্যাটারিটা একটা সময় পরে কিন্তু ডাউন হয়ে যায়, তো তারা পারফরমেন্সটাকে একটু ড্রপ করে দিয়ে ব্যাটারির পারফরমেন্সটাকে একটু বাড়ানোর ট্রাই করে, এটাও একটা কারণ। ঠিক এই একটা কারণ না, এই ধরনের আরও অনেক কারণ রয়েছে, ব্যবসায়িকও কারণ রয়েছে। ব্যবসায়িক কারণটা হচ্ছে আপনাকে স্লো করে দিলে কিন্তু আপনি নতুন ফোন কিনবেন, এটাও একটা বিষয়। তো তারা এইভাবে আপনার কাছ থেকে ফোনটাকে সরিয়ে দিতে পারে। আর ওই ব্যাটারির যে বিষয়টা বললাম, এটাও একটা বিষয়। এছাড়া আরও বিভিন্ন পারফরমেন্সের বিষয় দাঁড়ায়, যেগুলো একটু মানে ওই জায়গাটা স্লো করে দিলে হয়তো আর একটা জায়গায় তখন একটু ভালো পারফরমেন্স দেখাতে পারে। তো এই ক্ষেত্রে ব্যালেন্স তো ঠিকই হয়, কিন্তু টোটাল পারফরমেন্স অনেকটাই ড্রপ করে, যেটা আমাদের আর পরবর্তীতে ভালো লাগে না। সোশ্যাল কেয়ার থেকে আমরা আরও একটি কমেন্টস পেয়েছি, ওনার দুইটা কমেন্টসে অনেক বেশি লাইক ছিল, যে কারণে আমি নিয়েছি। তো কমেন্টসটা হচ্ছে, ভাইয়া প্লিজ অ্যান্সার দিবেন। 1 নম্বর প্রশ্ন, পরিবার থেকে কেমন সাপোর্ট পান এই ইউটিউবের জন্য? 2 নাম্বার, ইউটিউব ছাড়া বড় হয়ে কি হওয়ার ইচ্ছে ছিল বা স্বপ্ন ছিল? 3 নম্বর প্রশ্ন, আপনার জীবনে ছোট্ট একটা গল্প প্লিজ আমাদের শোনান, আপনার এই ছোট ভাইয়ের অ্যান্সারটা দিন। তো প্রথম প্রশ্ন ছিল পরিবার থেকে কেমন সাপোর্ট পেয়েছি। সত্যি বলতে আমি নিজেকে অনেক বেশি লাকি মনে করছি, কারণ হচ্ছে পরিবার থেকে খুবই দারুণ সাপোর্ট ছিল একদম প্রথম থেকে এ পর্যন্ত, এখন আরও বেশি সাপোর্ট পাচ্ছি। তো
তো বলতে হবে পরিবার আমাকে একদম সেই রকমের সাপোর্ট দিয়ে আসছে, একদম 100-তে 100% সাপোর্ট তাদের ছিল, না হলে এই জায়গায় আসা একেবারেই সম্ভব হতো না। পরের প্রশ্ন ছিল বড় হয়ে আমার কি হওয়ার স্বপ্ন ছিল ইউটিউবের বাইরে, যদি আমি ইউটিউবার বা ইউটিউব নিয়ে কাজ না করতাম তাহলে আমি অন্য কি করতাম বা কি ইচ্ছা ছিল। অবশ্যই আমার আসলে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল বা ইলেকট্রনিক্স জিনিস নিয়ে কাজ করার ইচ্ছা ছিল, এটা সত্যি একদম ছোটোবেলা থেকে। এবং এই যে ডাই ভিডিওগুলো দেখে হয়তো বা বুঝেন যে এটার প্রতি আমার অনেক আকর্ষণ রয়েছে এবং আমি একদম ছোটোবেলা থেকেই অনেক কিছু নষ্ট করে করে বড় হয়েছি। 3 নম্বর প্রশ্ন ছিল আমার লাইফের একটা ছোট্ট গল্প শোনানোর। ছোট্ট গল্পটা তাহলে বলি, এই যে আমার এইখানে একটা কাটা দাগ, যেটা নিয়ে আসলে অনেকেই অনেক সময় প্রশ্ন তুলেছে বা অনেকে হয়তো বা আমাকে খারাপও মনে করছে যে আমি এরকম একটা ডিজাইন করছি কিনা। তো এটা একটা মজার কাহিনী আছে। আমি যখন অনেক ছোট ছিলাম তখন ওই গ্রামের বাড়িতে আর কি একটা জায়গায় কিছু ইটের কুচা আর কি ভাঙা রাখা ছিল। তো আমাদের একটা কুকুরও ছিল, ওই কুকুরটা হচ্ছে রাস্তার একটা কুকুরকে দেখে ও দৌড় দিতে চাচ্ছিল, মানে কামড় দিতে যাবে বা ডাকছে এরকম। তা আমি ওকে চাচ্ছি যাতে না যায়, এই জন্য আমি করছি কি ওর লেজটা জাস্ট ধরে আছি যে তুমি যাবে না ওদিকে। আমার ধারণা ছিল যে গেলে পরে ওকে হয়তো বা উল্টা কামড় দিবে বা এরকম কিছু হতে পারে। সো আমি ওকে ধরে আছি, ও জোরে দৌড় দেয় আর আমি তো লেজ ছাড়ি নাই, জাস্ট আমি মোটামুটি উড়ে গিয়ে ওই ইটের উপরে পড়ি এবং দেন এখানে আসলে কেটে যায়। তারপরে সেলাই দেওয়া হয় আর ফাইনালি সেলাইয়ের কারণে আজকে এরকম একটা অবস্থা। এখন এটার সাথে আসলে অভ্যস্ত হয়ে গিয়েছি, অনেকের চোখে হয়তো এটা ভালো লাগে না, বাট স্টিল এটা অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে আসলে এভাবে রিয়েক্ট করার আসলে কোনো বিষয় না। তারপরে অনেকে করেন যারা জানেন না আর কি। তো আশা করছি ছোট্ট গল্পের মধ্যে দিয়ে আপনার প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। টেক গ্যাজেট রিভিউ, আপনার মতে কোন স্মার্টফোন ব্র্যান্ড সেরা অথবা কোন ব্র্যান্ড আপনার ভালো লাগে? অ্যাকচুয়ালি আমার মতে কোনো স্মার্টফোন ব্র্যান্ডই সেরা না, আবার সবাই সেরা। এই প্রশ্নের উত্তর এভাবে দিলাম, এর কারণ হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডেই ভালো কিছু তৈরি করে, আবার প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিছু না কিছু খারাপ দিক থাকে। তারপরে হ্যাঁ, আমার নিজস্ব কিছু ভালো লাগা রয়েছে, সেই থেকে বলবো গুগল পিক্সেলের ফোন ভালো লাগে, আইফোন ভালো লাগে, স্যামসাংয়ের একদম দামি ফোনগুলো ভালো লাগে, আর OnePlus অবশ্যই ভালো লাগে। এইগুলোই মোটামুটি আর কি আমার ভালো লাগে। আবির মাহমুদ ভাইয়া, আপনার প্রিয় ইউটিউবারকে, আপনি বর্তমানে কোন ফোন ইউজ করছেন? আপনার ভিডিও অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া। বর্তমানে যে এই ফোন ব্যবহার করছি OnePlus 7, যেটা দীর্ঘদিন ধরে আমার কাছে রয়েছে, ওটাই আমার বেশ ভালোই লাগে, এই জন্য একে ছাড়ি না, চলতে আসছে, চলতে থাকুক। আর এরপরে হচ্ছে আমার প্রিয় ইউটিউবার কে, যেহেতু টেক রিলেটেড কাজ করি, সো টেক ইউটিউবারদের আমার পছন্দ মিস্টার হুইজ দ্য বস, যাকে আমার আসলে বস মানতে ইচ্ছা করে এবং তার ভিডিও আমার সত্যি খুবই ভালো লাগে। এরপরে রয়েছে শাহরিয়ার পারভেজ, হোয়াট উইল বি দ্য বেস্ট ফোন ইন বিটুইন 30K to 35K। উনি আরও এখানে কিছু ডিটেলস দিয়েছেন, যেমন ক্যামেরা, প্রসেসর, তারপরে পপ আপ সেলফি ক্যামেরা লাইক করে না, যাই হোক। তো ভাইয়া, আপনার 35 থেকে 30,000 টাকার মধ্যে কোন ফোনটা আপনাকে সাজেস্ট করা যায় যেটা কিনা পপ আপ সেলফি ক্যামেরা নেই? তো আমি আপনার এই প্রশ্নটার উত্তর এভাবে দিতে চাচ্ছি না। এই বাজেটে অনেক ফোন রয়েছে এবং অলরেডি আমি কয়েকটা ভিডিও করেছি, আপনারা জানেন। কিন্তু আমি চাচ্ছি 30 থেকে 40,000 টাকা বাজেটের মধ্যে 5টা মোবাইল ফোন নিয়ে একটি ভিডিও করব, সেখানে আশা করছি আপনার প্রশ্নের উত্তরও থাকবে। এরকম একটা ডেডিকেটেড ভিডিও আপনার জন্য আমি তৈরি করতে চাচ্ছি। তো বন্ধুগণ, আজকের আয়োজন আসলে এটুকুই ছিল। আমি যতগুলো পেরেছি আসলে এভাবে অ্যান্সার দেওয়ার ট্রাই করেছি। মূলত যে প্রশ্নগুলো বেশি মানুষজন লাইক টাইক করেছেন ওগুলো অ্যান্সার দেওয়ার ট্রাই করেছি, এছাড়া বাইরেও দু একটা অ্যান্সার দেওয়ার ট্রাই করলাম। আশা করছি নেক্সট রবিবারে আবারও আমরা আস্ক স্যাম নিয়ে আসবো পর্ব 3। তখন আপনাদের কমেন্টসগুলো আবার করবেন, আমি আবার অ্যান্সার দেওয়ার ট্রাই করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। সবাই অনেক বেশি ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।